এরকম একটা কথা আমাকে শুনতে হয়েছিল সোশ্যাল মিডিয়াতে যে অন্য অন্য রাজ্যে পুলিশ আইপিএস সবাই হয়, কিন্তু পশ্চিমবঙ্গে সবাই কেউ ঝুড়ি বাজা বানায়, কেউ হোটেল চালায়, কেউ ভাত রোটা চালায়, কেউ বিরিয়ানি বানায়। তো এই সেদিন আমি কোশ্চেনটা অ্যান্সার দিতে পারিনি কাউকে যে কেন এরকম হচ্ছে। তো আমি আজকে বলতে চাই যে এই যে পশ্চিমবঙ্গের একটা ছোট্ট একটা গ্রাম থেকে শুরু করে এখন অন্য রাজ্যে বিহারে তোমরা যে রপ্তানি করছো, ঠিক আছে, তো কিভাবে আর কি সবকিছু কন্ট্রোল করছো? সবাইকে একটা কথাই বলতে চাই যে বাবা মাদের মানে আমি ছোট অনেক, তবু বলছি যে সবসময় ছেলে মেয়েদেরও বাবা মাকে সাপোর্ট করা উচিত, আর বাবা মারও উচিত ছেলে মেয়েরা যেটা করতে চায় সেটাতে সাপোর্ট করা উচিত, যদি সেটা ঠিক হয়। ঠিক হলে অবশ্যই সাপোর্ট করা উচিত আমি মনে করি। আর সেটা ছোট হোক, মানে 100 টাকা প্রফিটে একটা বিজনেস হোক, তবুও তাদের করতে দেওয়াটা উচিত, যে করুক না নিজের পায়ে দাঁড়ায়। সবচেয়ে বেশি অর্ডার কোন মাসে এসছে আর কোথায় পাঠিয়েছো? এই সময় এরকম হয়েছে যে আমাদের বাড়িতে কেউ দাদারা ধরো ভিডিও করতে আসেনি, অনেকে হয় না যে দেখতে যাবো জিনিসটা, অনেকে আসতো, তো অনেকে ভুল অ্যাড্রেস দিয়ে দিত, যে বলতো না, বলতো যে এদের এই গ্রামে বাড়ি না, অন্য কোথাও বাড়ি, এরকম ঘুরে ঘুরে আসতো, এরকম বলতো, আমাদের ইচ্ছা করে বলতো যে চিনি না, এরকম ব্যাপার, চিনি না। এমন কি হয়েছে যে ধরো তোমরা দুজন একসঙ্গে বিজনেসটা করছো, তো এমন কি হয়েছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় দুজনের বিমত হলো যে না এটা হবে না ওটা হবে না? হাজব্যান্ড বলতে মানে আমি যার সাথে সারাজীবন থাকবো তাকে ফার্স্ট ফার্স্ট কথা হচ্ছে খুব বিশ্বাসী হতে হবে, আর সেকেন্ড কথা হচ্ছে কম টাকা উপার্জন করলে হবে, আমি বেশি টাকা চাই না, কিন্তু মানুষটা যেন সৎ হয় আর রোজ কাজ করে, মানে একদিন কাজ করে 10 দিন থাকলে হবে না। আমি যেরকম কাজকে ভালোবাসি সেরকম তারও কাজকে ভালোবাসতে হবে। সঞ্চয় পার্সোনাল নতুন একটা এপিসোডে তোমাদের অসংখ্য স্বাগত। আজ আমরা দুজন বোনকে তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো, যারা কিন্তু একদম ছোট থেকে এই বিজনেসটা করছে এবং কীভাবে ছোট একটু পুঁজি দিয়ে কিন্তু এই মুহূর্তে এই সময়ে কিন্তু একটা বড় একটা বিজনেস তৈরি করে ফেলেছে। তো তাদের সঙ্গে চলো পরিচয় করে নিই। তো প্রথমে নমস্কার, আমি শিখা। আচ্ছা, আর তুমি? আমি মিথিকা। মিঠিকা। আচ্ছা, তো তোমরা কোথা থেকে বিলং করো? আমরা চাকদার একটা ছোট্ট গ্রাম, চাকদা শিলিন্দা। আচ্ছা, দুজনেই ওখানে ছোট থেকে বড় হওয়া একই? হ্যাঁ, ওখানেই। আচ্ছা, তো এই যে এখন তো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তোমরা ভাইরাল হয়েছো বা নিজের পেজ বানিয়েছো, সবাই তোমাকে চিনছে জানছে, কেমন লাগছে? ভালো লাগছে, সোশ্যাল মিডিয়ায় ভালো দিক যেমন আছে খারাপ দিকটাও আছে, ভালো লাগে। হ্যাঁ, সে একদম। তো শুনেছি তুমি প্রথমে সোশ্যাল মিডিয়ায় ছিলে না? না। তো এমন একটা মেয়ে যে সোশ্যাল মিডিয়ায় কোনোদিন ছিলই না, যার কোনোদিন অ্যাকাউন্টই নেই, সে হুট করে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট হয়ে এত ফলোয়ার হওয়া, তো জিনিসটা কীরকম লাগছে? ভালো লাগছে। আচ্ছা, এর জন্য তোমাদের ব্যবসাতে কোনো ইফেক্ট পড়েছে? না, আমি ব্যবসার কাজ সামলি, তারপর সোশ্যাল মিডিয়াতে কাজ করি। আচ্ছা, আর ব্যবসায় আমি যেটা করি সেটাই সোশ্যাল মিডিয়াতে আপলোড করি, মানে যে কাজটাই করি। আচ্ছা, তো এই যে ব্যবসা ঝুড়ি ভাজা তো ঠিক বলবেন, তো কবে থেকে শুরু হয়? কবে থেকে শুরু হয়? আজ থেকে তাও 13 বছর আগে, যখন আমার 13 বছর বয়স ছিল তখন থেকে শুরু হয়। আচ্ছা, আমাদের বিজনেসের বয়স তাও 10-12 বছর হয়ে গেছে। 10-12 বছর হয়ে গেছে। তো কিভাবে শুরু হয় এই বিজনেসটা? বান্ধবীর থেকে শিখেই বাড়িতে করেছিলাম। আচ্ছা, যদি আমাদের অডিয়েন্সটা স্টোরিটা জানতে পারে যে অনেক রকম তো ব্যবসা আছে, আমি এটাই কেন বেছে নিলাম? হ্যাঁ, তো এটা হচ্ছে ঘরে বসে কাজ করা একটা, মানে মহিলারা সবাই ঘরে বসে করতে পারবে। আমার মাকে আমি বাড়িতে রাখতে পারবো, মা সারাক্ষণ বাড়িতেই থাকবে, বাড়ির কাজকর্ম করবে, সেই জন্য। আচ্ছা, তো মানে এই কাজটা করার জন্য আমার বাইরে যেতে হচ্ছে না, বাড়িতে বসে করতে পারছি। তো অনেকে হয় না যে সমাজে যেরকম হয় আর কি, সবাই বলে যে মেয়েরা পড়াশুনো করবে, পড়াশুনো করলো, লাস্টে বিয়ে ঠিক হলো, অন্য বাড়িতে গিয়ে সেখানে সংসার করলো, এরকম হয় আর কি। হ্যাঁ, আমার মনে হয় যে মেয়ে বলো আর ছেলে বলো সবসময় নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ের মতো ডিসিশন নেওয়া সেটা একদম। আর যেহেতু আমাদের মাথার উপরে আর কেউ নেই, মানে আমরা 2 বোন, দাদা বা ভাই কেউ নেই, তো আমাদের বাবা মার দায়িত্ব আমাদেরই নিতে হবে। তাই জন্য আমরা ছোট থেকেই মানে একটা ডিসিশন নিয়ে নিয়েছি যে নিজে কিছু করবো, বাবা মার পাশে দাঁড়াবো, তারপরে ওই ডিসিশনটা পরে নেওয়া যাবে। ওটা পরে নেওয়া যাবে। তো এমন কি হয়েছে যে ধরো তোমরা দুজন একসঙ্গে বিজনেসটা করছো, তো এমন কি হয়েছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় দুজনের বিমত হলো যে না এটা হবে না ওটা হবে না? ঝগড়াঝাটি সবসময় হয়, কিন্তু আমার বোন বিজনেসের ক্ষেত্রে কখনোই মানে ওই দেয় না যে এটা করলে ভালো হবে ওটা করলে ভালো হবে। বিজনেসের ক্ষেত্রে সবসময় মা বাবা ডিসকাশন করে, আমাকে বলে যে এরকম এরকম ব্যাপার, এরকম অর্ডার এসে দিতে পারবি, তারপর 3 জনে মিলে ডিসিশন নিই। তো কতটা কঠিন ছিল এই জার্নিটা? অনেকটাই কঠিন ছিল, কিন্তু মাঝখানে যখন করোনা টাইম ছিল তখন আমাদের বিজনেস পুরো বন্ধ ছিল। তখন কিভাবে আর কি
তখন আবার আমার মা মাঠে কাজে যেত, বাবা আবার ডাব কাটতে যেত, মানে ফার্স্টে যে লাইফটা আমরা কাটিয়ে এসেছিলাম সেটা আবার শুরু হয়ে গেছিল। লকডাউনের সময় হ্যাঁ, বেশি শুরু লকডাউনের হয়েছিল। সময় শুরু হয়ে গেছিল। এমনকি আমার মায়ের সাথে আমিও মাঠে গেছি, মানে পটলে ইয়ে করতে। আমার বোন গেছে, আমি গেছি, সবাই গেছে। এর জন্য পাড়ার লোকের অনেক কটু কথাও শুনতে হয়েছে। যে প্রথমে একটা বিজনেস করে তারপরে আবার এখানে ফিরে আসলাম। হ্যাঁ, সত্যি কথা বলতে লকডাউনের সময় সবারই জীবনটা হ্যাঁ, কঠিন ছিল। মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য তো খুবই কষ্টকর ছিল। আচ্ছা, তো তোমরা যে ঝুড়ি ভাজার বিজনেসটা করছো, এর প্রধান কাঁচামালটা কিভাবে তৈরি হয়? বেসন, বেসন। মানে প্রধান উপকরণই হচ্ছে বেসন। হুম। বেসন ছাড়া অন্য কিছু দিয়ে বানানো যায় না। আচ্ছা, তো এই ঝুড়ি ভাজা তোমরা তৈরি করো সব কি নিজের হাতে তৈরি করো? হ্যাঁ, নিজের হাতে আমাদের। আচ্ছা, বাড়িতেই তৈরি হয়? বাড়িতেই তৈরি হয় সব, বাড়িতেই তৈরি, বাড়িতেই প্যাকেজিং, বাড়িতেই সব। বাড়িতেই সব তৈরি হয়। হুম। এটা নিয়ে কখনো কথা শুনতে হয়নি যে সবকিছু হাইজেনিক নয় বা হাতে তৈরি হয়? তো না না, এরকম করে ব্যাপার না। ঝুড়ি ভাজাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা জিনিস আচ্ছা, আমার মনে হয়। তো অনেকে শুনেছি বলে যে তোমরা এখন এত বড় একটা বিজনেস তৈরি করে ফেলেছো, তোমরা হাতে কেন তৈরি করো? যদি তোমরা মেশিনে তৈরি করে তাহলে হয়তো তোমরা লাখ লাখ তৈরি করতে পারতে বা আরো তোমরা সাপ্লাই দিতে পারতে। তো কেন তোমরা হাতে এখনো তৈরি করছো? হাতে তৈরি করার একটাই কারণ, মেশিন কিন্তু বেরিয়েছে আধুনিক পদ্ধতিতে, সবাই জানে। কিন্তু মেশিনে যে প্রোডাক্টটা বেরাচ্ছে ঝুড়ি ভাজা, সেটার টেস্ট আর আমরা হাতে যেটা বানাই সেটার টেস্ট সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, আর ওটার মানে লং লাস্টিং এর একটা ব্যাপার আছে না। আমাদের ঝুড়ি ভাজাটা তুমি 1 মাস বাড়িতে রেখে খেতে পারবে, কিন্তু মেশিনে যেটা তৈরি হয় সেটা হয়তো আমরাও খেয়েছি মেশিনেরটা, কিন্তু ওটা বেশি মুচমুচে হয়, ভেঙে যায়, ভেঙে যাওয়ার ভয় থাকে। সেই জন্য মেশিনের থেকে আমার মনে হয় হাতে তৈরিটাই বেশি টেস্ট। আচ্ছা, তো আমার প্রশ্ন একটাই থাকবে যে এখানে কাঁচামাল জোগাড় করা, এছাড়া প্যাকেজিং ম্যাটেরিয়াল জোগাড় করা, তো সেগুলো তোমরা কিভাবে সামলাও? প্যাকেজিং, বেসন তো বাজারে কিনতে পাওয়া যায়, বাবা নিয়ে আসে। আর বেসনের সাথে মেইন জিনিস লবণ লাগে আর জল লাগে আর খাবার সোডা লাগে, শুধুমাত্র তৈরি করার জন্য, মানে মুচমুচে হওয়ার জন্য। আর কিছু লাগে না। কাঁচামালে যে অন্য কিছু সেগুলো লাগে না। আর লঙ্কার গুঁড়ি লাগে আর লবণ লাগে, শুধু টেস্টের জন্য। আর কিছু না, বেসিক আর কি, বেসিক্যালি তোমরা হ্যাঁ, জিনিসটা ঘরের থাকা জিনিসপত্র দিয়ে তুমি বানাতে পারবে। কিন্তু সেটা বানানোর জন্য তোমার আগে কাজটা শিখতে হবে, মানে ওই যে শেপটা, সেটা তো মেশিনের দ্বারা হয় না, হাতের জন্য হয়, মানে হাতের কাজ। সেটাই সবাই পারে না। সবার হাতের কাজ থাকে, তো সবাই শিখলে সবাই পারবে, শিখতে টাইম লাগবে। তো এই মুহূর্তে সবচেয়ে বেশি অর্ডার কোন মাসে এসেছে আর কোথায় পাঠিয়েছো? এই বছরের মধ্যে সবথেকে বেশি অর্ডার 2024 সালে এই অক্টোবরে এসেছে। ফার্স্ট অর্ডার ছিল 250 পেটি, সেকেন্ড অর্ডার ছিল 280 পেটি, আর থার্ড অর্ডার যেটা আমাদের বাড়িতে এখনো তৈরি হচ্ছে 300 পেটি। এটা বিহারেই যাচ্ছে। তো এই যে পশ্চিমবঙ্গের একটা ছোট্ট একটা গ্রাম থেকে শুরু করে এখন অন্য রাজ্যে বিহারে তোমরা যে রপ্তানি করছো, ঠিক আছে, তো কিভাবে আর কি সবকিছু কন্ট্রোল করছো? এটার জন্য আমি পুরো ক্রেডিটে সোশ্যাল মিডিয়াকে দেবো, কারণ আমার মা ফার্স্টে এখনো ট্রেনে করেই কলকাতা পর্যন্ত মাল নিয়ে যায়। চাকদা স্টেশন থেকে মানে কাকিনাড়া স্টেশন পর্যন্ত ট্রেনে নিয়ে যায়। কিন্তু বিহারের ব্যাপারটা আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করতাম, তারপরে কিছু দাদারা, ফুড ব্লগার দাদার বাড়িতে এসে ভিডিও করতো। তো এইভাবে যখন আমার ব্যাপারটা সবাই জানলো, তখন উনি মানে ওই যিনি বিহারে মাল নেন উনি অর্ডার দিল, তারপরে আমাদের হলো অর্ডার। আচ্ছা, তো এই যখন 300 পেটি একটা অর্ডার আসলো, তখন স্বাভাবিক যে তোমরা দুজন মিলে তো প্রথম কাজ করতে, তো আস্তে আস্তে নিশ্চয়ই টিম বড় করেছো। হ্যাঁ, আমাদের বাড়িতে আর কি লকডাউনের পরে কারখানাটা একটু বড় হয়েছিল, মানে একটা উনুন থেকে দুটো উনুন, দুটো থেকে তিনটে। এখন দুটোতেই কাজ হয়, যেহেতু লোক পাওয়া যায় না, তো হয়ে যায় আমাদের। মানে আমরা দুজনেই যে সম্পূর্ণ কাজটা করি এমন না, আমরা শুধু কাজ করি। আসল বিজনেস করে তো আমার বাবা মা, আমরা বাবা মার সাথে হেল্প করি। এমন না যে আমরা দুজনেই সবকিছু কিনে আনি বা সবকিছু বানাই, বিক্রিও আমরা করি। আমরা হেল্প করি বাবা মার সাথে, বাবা মাই সবটা সামলায়। মানে বলতে গেলে তোমরা তোমার বিজনেসের একটা ফেস আর কি, হ্যাঁ, যাদের মাধ্যমে সবাই চিনতে পারছে, জানতে পারছে। তারপরে হচ্ছে ফার্স্ট মেশিন বানানোটা আমাদের বাড়ির মধ্যে আমি শিখেছিলাম। আচ্ছা, আমি একাই করতাম। তারপরে বাড়িতে যেহেতু কাজ হতো, বোন শিখে গেছে, মা শিখে গেছে, সবাই শিখে গেছে। আর আমি যে বান্ধবী বাড়িতে শিখেছিলাম, সে এখন আমাদের বাড়িতেই কাজ করে। আচ্ছা, তো তোমার কাছে একটা কোশ্চেন করা যায়। তো যেরকম আমরা জানতে পারলাম এত লোক নিয়ে কাজ করো, তো বর্তমানে তোমাদের বাড়িতে এখন কতজন লোক কাজ করছে? 10-12 জন করে। 10-12 জন কাজ করে, মোটামুটি তারা সবাই ভালোভাবে কাজ করছে। হ্যাঁ। আচ্ছা, তো এমন হয়েছে না যে তোমাদের দেখা থেকে তোমাদের আশেপাশে কেউ আবার নতুন করে শুরু করেছে? হ্যাঁ, অনেকেই আছে, তাদের ব্যবসা মোটামুটি চলছে। হ্যাঁ। আচ্ছা, তো এরকম কোনোদিন হয়নি যে তোমরা যে নিজেরা বিজনেসটা করছো বা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় তোমরা দুজন এসে তোমাদের বিজনেসটা প্রমোট করছো, তো এমন কি হয়েছে সমাজে অন্য কারোর মুখ দিয়ে অনেক বাজে কথা শুনতে হয়েছে? এরকম বহুত হয়েছে, এখনো হয়। আচ্ছা,
এখনো হয়? এখনো হয়। তো সেই নেগেটিভ দিকগুলোকে বা নেগেটিভ কমেন্টগুলোকে তোমরা দুইজন পার্সোনালি কিভাবে ট্যাকেল করো? আমি খুব গায়ে লাগাই, হুম। কিন্তু আমার আমার বোন আমি কারো কথাই কানে দিই না। আমার আচ্ছা। একদমই মানে লোকের কথা শুনতে আমার ভালো লাগে না। ভালো লাগে না, কিন্তু আর আমি বলছে বলুক, তবে এক কান দিয়ে শুনছি, এক কান দিয়ে বার করে কিন্তু দিচ্ছি। আমি না মানে একটা কথা ও, শুনলে বা প্রচন্ড নেগেটিভ গায়ে লাগে। কমেন্ট আসলে আমি খুব ডিপ্রেসড হয়ে যাই যে কি হবে, এরকম একটা কথা বললো, মানে আমি খুব ভাবি, মানে ওভার থিঙ্কিং করি। তো আমার বোন বলে কিচ্ছু না, কেন লোকের কথা ভাবিস, তুই ভাববি না, মানে ও আমাকে খুব সাপোর্ট করে। লোক তো কুছ ভি কহেঙ্গে। ওর লোকের তো বলার কাজ। আচ্ছা, হ্যাঁ সেটাই। তো দেখো, বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে চাকরি নেই, প্রথম কথা, ঠিক আছে? তো হ্যাঁ, এরকম একটা কথা আমাকে শুনতে হয়েছিল সোশ্যাল মিডিয়াতে যে অন্য অন্য রাজ্যে পুলিশ, আইপিএস সবাই হয়, কিন্তু হ্যাঁ। পশ্চিমবঙ্গে সবাই কেউ ঝুড়ি বাজাবে না, কেউ হোটেল চালায়, কেউ ভাত রোটা চালায়, কেউ বিরিয়ানি বানায়। তো এই সেদিন আমি কোশ্চেনটা অ্যান্সার দিতে পারিনি কাউকে যে কেন এরকম হচ্ছে। তো আমি আজকে বলতে চাই যে আমি যদি লোকের কাজ করি, কোনো কোম্পানি বা কোনো মানে বলতে সরকারি গেলে- চাকরিই করলাম, হ্যাঁ। কিন্তু সেটা কিন্তু আমার লোকের উপর ডিপেন্ড করা হবে। হ্যাঁ, কিন্তু আমি যে নিজের পায়ে দাঁড়িয়ে নিজে বিজনেস করছি, সেটা আমার নিজের, মানে আচ্ছা। নিজের কাজ করার মধ্যে আর লোকের কাজ করার মধ্যে 100% তফাৎ থাকে। তো আচ্ছা। আমি চাই যে নিজের পায়ে দাঁড়ানোটা সব থেকে বেস্ট লোকের একদম। চাকরি করার থেকে। একদম। তো তুমি যে কথাগুলো বললে, মূল্যবান কথা, এই কথাগুলো শুনে অনেক মেয়েরা, আমাদের অনেক অডিয়েন্স আছে এখন বেসিক্যালি, আস্তে আস্তে অনেক মেয়েদের মধ্যে ফলোয়ার বাড়ছে, তো তারা বাড়ি থেকে অনেক প্রেশার ক্রিয়েট হয় হ্যাঁ, হ্যাঁ। যে বিজনেস করবো নিজের কিছু, বাড়ি থেকে প্রেশার ক্রিয়েট করে যে না করা যাবে না, মেয়ে হয়ে জন্মেছো, পড়াশুনো করো, না হয় বিয়ে করে সব নাও। থেকে বড় কথা হচ্ছে বাবা মার সাপোর্টটা সব থেকে বেশি দরকার। হুম। বাবা মা সাপোর্ট করলে আশেপাশের লোক কি বলে সেটা দেখার কোনো দরকার নেই। হুম। মানে আমি বলতে চাই সব দিদি ভাই, দাদা ভাই, যারাই ছোটখাটো বিজনেস করতে চাও অবশ্যই করো, আর নিজের লক্ষ্যটা ঠিক রাখো যে আমাকে এটা করতে হবে, মানে করতেই হবে। পড়াশোনা করেই যে আমাকে আইপিএস বা অন্য অফিসার হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তুমি যদি নিজে একটা ছোট্ট বিজনেস করো বা একটা ভাত হোটেলও চালাও বা একটা জামা কাপড়ের ব্যবসা করো, সেটা তোমার নিজের হবে। তাহলে তুমি বলতে পারো যে এটা আমি মানে নিজের ইসে বানিয়েছি। একদম একদম। হ্যাঁ। আচ্ছা, তো মোটামুটি সোশ্যাল মিডিয়াতে তো রয়েছে, ইউটিউব তো দেখো, হুম। এরকম কোনো খবর কি দেখেছো যে চেন্নাইতে কিছুদিন আগে একটা ফুচকা বিক্রেতাকে 50 লাখের জরিমানা দিয়েছে জিএসটি? আচ্ছা, তো সেই বিষয়ে একটুখানি কথা বলা যাক। প্রথমত, তোমরা এত বড় বিজনেস করছো, অন্য রাজ্যে মাল পাঠাচ্ছ, তো এই ট্যাক্স বা অন্যান্য জিনিস কিভাবে সামলাও? আমাদের ট্রেড লাইসেন্স করা আছে, ফাইল করা আছে, মানে বিজনেস করার জন্য যেটুকু দরকার হ্যাঁ। সেটুকু আমাদের আছে। আচ্ছা, সব কিছু মোটামুটি হ্যাঁ, হ্যাঁ। ট্যাকেল দিয়ে ফেলো? হ্যাঁ, ট্যাগ দিয়ে আচ্ছা, দেবো। মোটামুটি সব কিছু পারফেক্ট চলছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো যেরকমটা আমরা এই প্রিভিয়াসলি কোশ্চেনে আলোচনা করলাম যে যারা মেয়ে হয়ে বিজনেস করতে চাইছে, তো তারা বাড়ি থেকে যে সমস্যাটা করে, তো তাদের বাবা মাদের তুমি কি বলতে চাও? অনেক সময় হয় না যে দেখো, ধরো তুমি নতুন একটা, ধরো তুমি এই ঝুড়ি বাজার, এই তুমি এপিসোডটা দেখছো, দেখে তুমি বাড়িতে বসে এখন মনে করলে যে না আমি ঝুড়ি বাজার না হোক, আমি অন্য কোনো জিনিসের বিজনেস করবো, ঠিক আমি আছে? সবাইকে একটা কথাই বলতে চাই যে বাবা মাদের মানে মানে আমি ছোট অনেক, তো বলছি যে সবসময় ছেলে মেয়েদেরও বাবা মাকে সাপোর্ট করা উচিত, আর বাবা মারও উচিত ছেলে মেয়েরা যেটা করতে চায় সেটাতে সাপোর্ট করা উচিত, যদি সেটা ঠিক হয়। ঠিক হলে অবশ্যই সাপোর্ট করা উচিত আমি মনে করি, আর সেটা ছোট হোক, মানে 100 টাকা প্রফিটে একটা বিজনেস হোক, তবুও তাদের করতে দেওয়াটা উচিত, যে করুক না, নিজের পায়ে দাঁড়াক। সবসময় যে পড়াশোনা করে কিছু করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এমনিও আমাদের পশ্চিমবঙ্গের সবাই আমরা জানি যে হ্যাঁ। কি অবস্থা, হ্যাঁ। তো সেক্ষেত্রে সেসব টপিকে নাই গেলাম, না গেলাম, রাজনীতির হ্যাঁ। টপিকে না যাওয়াই ভালো। তো হ্যাঁ, বাবা মাদেরও বোঝা উচিত যে বাচ্চারা কি করতে চাইছে, কি বা করতে চাইছে। হ্যাঁ, গুরুজনদের তো সম্মান করতেই হবে। পড়াশোনাটা অবশ্যই করা উচিত, হুম। শিক্ষিত অবশ্যই হওয়া উচিত, কিন্তু তার পাশাপাশি কিছু করাও উচিত। মানে দেখো, দুই বোনের কথা অনুযায়ী আহ, হতে পারে যে তুমি নিজের বিজনেস করতে চাইছো, তাও একটা নির্দিষ্ট সময় পরে। প্রথমত তোমার বেসিক যে গ্র্যাজুয়েশন হয়ে গেল, এসব পর্যন্ত তুমি কমপ্লিট করো। তারপরে যদি তুমি দেখো না কোনো চাকরি খুঁজে পাচ্ছ না, বা তোমার কোনো অপশান নেই, বা যদি সত্যিই তোমার সিদ্ধান্ত এই থাকে না যে আমি চাকরি করবো না, নিজের কিছু করবো বা নিজের ব্যবসা করব, তাহলে তুমি যাও, একদম যাও বিজনেস করো, কোনো অসুবিধা নেই। তো কত বছর হয়ে গেল ইভেন এই ব্যবসাটা করছো? 12 বছর। 12 বছর Running। হয়ে গেল। আচ্ছা, তো এই 12 বছরের যে ব্যবসাটা তোমরা দুজন করছো বা তোমার ফ্যামিলি করছে, মূলত আমি বলতে পারি যে এটা ফ্যামিলি বিজনেস। হ্যাঁ, ফ্যামিলি বিজনেস। হ্যাঁ, ফ্যামিলি বিজনেস। তো এই যে ফ্যামিলি বিজনেস করছো, এমন কোনোদিন কি হয়েছে যে মনে হয়েছে না আমি আর ব্যবসা করবো না, ছেড়ে দেবো, এরকম এরকম কোনোদিন কি কখনো হয়েছে? মনে হয়নি যে ছেড়ে দেবো, হুম। কখনোই মনে হয়নি। মানে কোনোদিন ডিমোটিভেট হওনি তোমরা? না, 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 না। তোমরা নিজেদের এসে টিকে আছো যে না
লাভ যাই লস হয়ে তো যায়। ব্যবসাতেই হয়, কিন্তু হ্যাঁ। আমরা কখনো ভাবিনি এই জিনিসটা যে আমরা বিজনেসটা ছেড়ে অন্য কিছু করবো। হুম। ওটাতেই করবো, মানে ওটাই করবো আমরা। যা হোক ওটাতেই করবো। ওটাতেই করবো। আচ্ছা, তো রিসেন্টলি তোমরা দিদি নম্বর রাউন্ডে গেছিলে, সেখানে আর কি ফিচার হয়েছিল, তো কেমন এক্সপিরিয়েন্স ছিল তোমাদের দুজন? খুবই ভালো, মানে আমি তো কখনো আশাই করিনি যে ওরকম একটা প্ল্যাটফর্মে আমাদেরকে রাখা হবে, আমাদের মানে এত ছোট গ্রাম থেকে। একটু ভয়ও ছিল। খুবই ভালো ভালো ছিল। লেগেছে। তো রচনাদের সঙ্গে কথা হয়েছিল? হ্যাঁ, আচ্ছা, কি বিষয়ে কথা হয়েছিল? এই ঝুড়ি ভাজা বিজনেসটা ঠিক কিভাবে করা হয়, আমার মা কিভাবে এত দূর পর্যন্ত ঝুড়ি ভাজাগুলো নিয়ে যায়, এই বিষয়ে কথা হয়েছিল। আচ্ছা, মোটামুটি অনেক গিফট টিফট তো পেয়েছিলে? হ্যাঁ। আচ্ছা, তো অনেকে হয় না যে দিদি নাম্বার অনেক গিয়ে অনেক গিফট টিফট পায়, তো সেখানে যে গিফটগুলো দেয় সেগুলোর জন্য ফ্রি অফ কস্ট নিয়ে আসা যায়? হ্যাঁ, ফ্রি অফ কস্টে, আমি তো পুরো ফ্রি অফ কস্টে এনেছিলাম, তো যারা অনেক অধিক গিফট জেতে তাদের জন্য হচ্ছে গিয়ে একটা ইয়ে থাকে, চার্জেস থাকে, যে যে শুনেছি যে ট্যাক্স জিএসটি ট্যাক্সটা থাকে, সেই ট্যাক্সটা দিতে হয়। আচ্ছা, মানে জিএসটি দিতে হয়, বাকিটা ওরা দিয়ে হ্যাঁ, ওরা দিয়ে দেয়। এটা কোনো ব্যাপার না যে দিদি নাম্বার ওয়ানে টাকা পয়সা দিয়ে যেতে হয়, কোনো টাকা পয়সা লাগে না দিদি নাম্বার ওয়ানে যেতে। মানে তোমার মধ্যে ট্যালেন্ট থাকলে তুমি কেন দিদি নাম্বার ওয়ান, সেটা বললেই ওরা ইয়ে করে। আচ্ছা। আচ্ছা, তো তোমরা 12 বছর ধরে যে বিজনেসটা করছো, ফ্যামিলি বিজনেস, তো সবার প্রথমে এই বিজনেস থেকে কত টাকা আর্ন হয়েছে? সেটা আমার ঠিক মনে নেই বাড়িতেই কত বলতে টাকা পারো। আর্ন হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, সেরে পুরোনো কথা সেটা তখনকার মানে যুগে না, যুগ কেন বলছে, তখনকার ইয়েতে তেল বেসন যাই লাগতো তখন এর দামটা অনেকটা কম ছিল, হুম। তো সেই অনুযায়ী ঠিকঠাক ছিল। কিন্তু এখন যত মানে যাচ্ছে দিন, তত সবকিছু দাম বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের প্রোডাক্টের দাম তো বাড়ে না, আমাদের সেই Same সেম আছে। জিনিসটাই থাকে। আচ্ছা, সেই জন্য সেই ক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হয়ে যাচ্ছে। মানে কতটা ট্যাকেল দিতে পারছো যে না, এখন যেহেতু দেখতে পাচ্ছ যে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে? তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, এই হ্যাঁ। জন্য আমাদের একটু প্রবলেম হচ্ছে, কিন্তু ওই মালিকদের বললে 1 টাকা 2 টাকা এরকম করে বাড়ায়, কিন্তু বছর বছর যে মাসে মাসে বাড়ায় এরকম না, দেখা হলো 2 বছর পর একদিন বাড়ালো এরকম। আচ্ছা, তো গড় অ্যাভারেজ এখন প্রতিদিন কত টাকা খরচা করছো তোমরা এই বিজনেসের পেছনে? কত টাকা খরচা হচ্ছে সেটা তো জানি না, কিন্তু মানে আমাদের বাড়িতে এখন যা মালের অর্ডার আসে সেরকম অনুযায়ী 2 বস্তা বেসন, আর 2 বস্তা বেসনে 4টি তেল লাগে, মানে 4 টিন তেল লাগে 15 কেজি করে, আচ্ছা, এইভাবে। গড় অ্যাভারেজ দেখতে গেলে মোটামুটি ওই তেলের টাকাটাই বেশি খরচা হয়। তেলের টাকাটাই বেশি খরচা হয়। আচ্ছা, তো এরকম অনেকে দেখি তারপরে জ্বালানি আছে, লেবার মিস্ত্রি খরচা আছে, প্যাকেজিং যারা করে তাদের খরচা, প্যাকেটের খরচা, অনেক খরচাই আছে। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে আমি অনেকে দেখেছি যারা এই যে কাঁচামালের বিজনেসটা করে, কাঁচামাল দিয়ে কোনো জিনিস তৈরি করে মার্কেটে নিয়ে আসা, তো শুনেছি তারা অনেক সময় কী করে যে পুরোনো যে তেল থাকে সেগুলোই আর কি রিপিট সার্কেলে ঘোরাতে না, থাকে। রিপিট সাইকেল কি, আমি ওই যে বললাম যে একটা বাসনে 2টো তেল লাগে, হুম। তো সারাদিন পর কাজ করার পর একটু তেল তো বেঁচে যায়, হুম। সেটা নিশ্চয়ই ফেলে দেওয়া মানে ফেলে দেওয়া যায় না, তো ওটার সাথে আবার পরের দিনের তেলটা মিক্স করে নেয়। যারা বর্তমানে তোমাদের বাড়িতে কাজ করছে, আহ, যদি বলি যে কোনো দাদা বাড়ি ধরো কাজ করছে, দাদা ভাইরা কাজ তো করে না, বেশিরভাগ সব সব দিদিরাই কাজ দিদিরা, করছে, হ্যাঁ। তো প্রত্যেক দিদির কত করে তোমরা এখন স্যালারি? প্রতিদিন আমাদের বাড়িতে 1 বস্তা যদি কেউ বেসনের কাজ করে, মানে সারাদিনে 1 বস্তা বেসনের কাজ হয়ে যায়, সারাদিন মানে কি, তারা ভোর 4টে 11টার সময় চলে যায়। আচ্ছা, তো 1 বস্তা বেসনের কাজ করলে আমরা মিস্ত্রি যে আছে মেশিন ঘোড়ায় তাদের 300 টাকা দিই, আর যারা লেবার মানে অন্য দিদিরা তাদেরকে 250 টাকা করে দিই। 250 টাকা করে, হুম। মানে বলতে গেলে মানে পার ডে তাদের 300 350 হয়ে যায়। আচ্ছা। আর যদি কাজ থাকে, ছেলে মেয়েদের পড়াশোনা আছে, এখন তারা অল্প যেরকম কাজ করবে সেরকম। আচ্ছা, মানে 6,000 থেকে 9,000 10,000 মতো হ্যাঁ, তোমরা হয়ে যায়। মাসে তাদের ইনকাম হয়ে ইনকাম যায়। হয়ে যায়, মানে 6000 এভারেজ চলে আসে। তো বর্তমানে সেই ছোট থেকে শুরু করে যেখানে তোমরা মূলত তোমরা যেরকম বললে যে 5 কেজি বেসন দিয়ে শুরু করেছিলে, তাই তো? তো 5 কেজি বেসন দিয়ে শুরু করে এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছো যেখানে গ্রামের অনেককে তোমরা একটা কর্মসংস্থান জোগাড় করে দিচ্ছ, হুম। ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে তোমাদের আমি বলবো না যে প্রফিট কত, এক্স্যাক্ট প্রফিট কত, তো রেভিনিউ কত হচ্ছে? ওই যে বললাম, Monthly। আমাদের ওই ছোট্ট সংসারের মধ্যবিত্ত পরিবার ঠিকঠাক মতো চলে যায়। আচ্ছা, হ্যাঁ, তোমাদের সংসার চলে যায়, প্লাস আরো 10-12টা পরিবার যাতে চলে সেই হ্যাঁ। যোগান তোমরা দিতে পারছো। হুম। তো আশা করি আমাদের যারা অডিয়েন্স আছে, যারা বিশেষত যারা মেয়েরা আছে, যারা নিজের কিছু করতে চায়, আমাকেও অনেকে মেসেজ করে যে দিদি ভাই কি করে বিজনেস শুরু করবো বাড়িতে বসে, আর আমি তাদেরকে একটা কথা বলবো, ফার্স্টে তো কাজটা শিখতে হবে। আচ্ছা, আর মানে শুধু যে ঝুড়ি ভাজা বানাতে হবে এরকম কোনো কাজ নেই, ঝুড়ি ভাজার পাশাপাশি আরো অনেক কাজ আছে যেগুলো হাতে বাড়িতে বসে করা যায়। তো সেটা শুধুমাত্র যে কাজটা শিখলে তো হবে না, মানে বিক্রি করার একটা ব্যাপার থাকে, হুম। যে আমি কোথায় মানে খাবারটা বিক্রি করব,
তো সেটার জন্য তোমাকে আগে দেখতে হবে যে আগে আমার তুমি এর থেকে ভালো যে তুমি আগে মার্কেট থেকে কিছু প্রোডাক্ট কেনো, যে ঝুড়ি ভাজা হোক বা কোনো খাবার হোক কেনো, কিনে তোমাদের এলাকার কোনো দোকানে, যে খাবারের দোকানগুলো হয় না, বেকারি দোকানগুলো, সেখানে 5 প্যাকেট 10 প্যাকেট করে দিতে থাকলো। তারপর যখন জোগাড় হয়ে গেল লোক, যে তোমার বিক্রি করার জায়গাটা আছে, তখন তুমি নিজের বাড়িতে শুরু করতেই পারো। আচ্ছা কিন্তু তুমি যদি কোথাও বিক্রি করার জায়গায় না থাকে, তাহলে শুরু করে কোনো লাভ নেই। আগে তোমাকে জায়গাটা দেখতে হবে যে আমি কোথায় বিক্রি করবো। তারপর যেরকম আমার মায়ের খুব স্ট্রাগল করতে হয়েছিল, যে আমার মা ব্যাগে করে 5 প্যাকেট 10 প্যাকেট করে ঝুড়ি ভাজা নিয়ে আলম বাজার বড় বাজার ঘুরে বেড়াতো। মানে এমনও হতো যে 1 প্যাকেটও কেউ কেনে নি, কিন্তু তারপরে ঘুরতে 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 একদিন এমন একটা মানুষের কাছে পড়ে গেছিল, আচ্ছা। বলেছিল দিদি ভাই তোমাকে আর ঘুরতে হবে না, আচ্ছা তুমি বাড়ি থেকে কাকিনাড়া পর্যন্ত পৌঁছে দাও, আমরা ওখান থেকে নিয়ে আসবো। আচ্ছা তো ওইখান থেকে আমার মায়ের কপাল খুলে গেছিল। মানে মানে মেইন যেটা 12 বছর যেটা পড়ছো, মেইন কিন্তু ধৈর্যের বিষয়। ধৈর্যের বিষয়, মানে বিজনেস একটা ওই ধৈর্যের ধৈর্য বিষয়। হারালে হবে না যে আমার তো বিক্রি হচ্ছে না, কেউ হুম। কিনছে না। হুম। ধৈর্য রাখতে হবে যে না আমি পারবো, বিক্রি আমাকে করতেই হবে, হুম। আর নিজের উপরে বিশ্বাস অবশ্যই রাখতে হবে। একদম একদম। তো শেষ কোশ্চেন, ঠিক আছে, আমাদের পডকাস্টে তোমার কাছে থাকবে, ঠিক আছে, যদি তোমাদের বলা হয় যে এই মুহূর্তে, ঠিক আছে, প্রথম শুরু থেকে শুরু করতে, ধরো আমি তোমাকে 1000 টাকা ধরিয়ে দিলাম, 1000 টাকা ধরিয়ে দিয়ে বললাম নতুন করে শুরু করো, না তোমার কাছে সোশ্যাল মিডিয়া নেই, তোমার কাছে না কোনো কন্ট্যাক্ট নেই, তাহলে বলবো তোমার জন্য কীভাবে শুরু করবে? হবে না শুরু। 1000 টাকা দিয়ে মানে এই বিজনেসটা শুরু করা কিছুতেই পসিবল এই নয়। মুহূর্তে এখন এই মুহূর্তে সেটা দিয়ে তো হবেই না। আচ্ছা 1000 টাকা আচ্ছা অন্তত মিনিমাম 10 থেকে 15,000 টাকা নিয়ে তারপরে তুমি এই বিজনেসটা শুরু করতে পারো, ছোট করে বাড়িতে, ছোট করে। ছোট করে। কারণ একটা উনুন বানাতে হবে, তারপরে কড়াই কিনতে হবে, মেশিন বানাতে হবে, অনেক খরচা। অনেক খরচা, অনেক খরচা। তেল বেসন, তারপর আদার্স অনেক কিছু কিনতে হবে। আচ্ছা, তো মূলত 15-20 হাজার টাকা নিয়ে নিয়ে নামলে তখন নামলে করতে হবে। তখন মানে একটা সেটআপ তৈরি হয়ে যাবে, ভালোভাবে তৈরি হবে। আচ্ছা, তো যেসব দিদিরা আমাদের ভিডিও দেখছে, পডকাস্ট দেখছে, তো তারা যদি তোমাদের সঙ্গে যুক্ত হয়ে যদি কিছু করতে চায়, তারা কি এরকম কোনো সুযোগ পেতে পারে? হ্যাঁ অবশ্যই পেতে পারে। আমি অবশ্যই মানুষদের কাছে শেখাবো, কেন শেখাবো না, অবশ্যই শেখাবো। কিন্তু সেটা আমার কাছে আগে আসতে হবে। মানে শুধু ফোনে দেখে তো সবকিছু শেখা হ্যাঁ যায় না। স্বাভাবিক। আমার কাছে আসলে আমি অবশ্যই শেখাবো তাদের। তোমাদের সঙ্গে যদি কোনো কেউ, কোনো দোকানদার বা যদি কোনো বিজনেসম্যান যদি বিজনেস করতে চায়। অবশ্যই আমরা তো বিজনেস করার জন্যই একদম। ঝুড়ি ভাজা বানাচ্ছি। সেটা একদম। আচ্ছা, তো এই মুহূর্তে ঝুড়ি ভাজা বাদ দিয়ে আর কি কি তৈরি হয়? আমাদের বাড়িতে ওই চাকা তৈরি হয়, টাকা তৈরি হয়। চাকা তৈরি হয়, কাঠি ভাজা তৈরি হয়, যেটা তোমরা ট্রেনে কেনো 5 টাকা 10 টাকা দিয়ে, ওটা তৈরি করি। তারপরে এখন ইচ্ছা আছে কারখানাটা একটু বড় করার, মানে নেক্সট 3 মান্থে হয়ে যাবে, তখন লজেন্স বানানোর ইচ্ছা আছে, খাজা বানানোর ইচ্ছা আছে। মানে সেগুলো আমরা বানাবো না, বাবা লোক নিয়ে আসবে, তারা বানাবে। আচ্ছা, তো তোমার কাছে একটা কোশ্চেন থাকবে যে তোমাদের এই যে এখন যে ঝুড়ি ভাজার বিজনেস, ভবিষ্যতে তোমরা কি চিন্তা ভাবনা করছো যে কিভাবে তোমরা এটাকে আরো ইন্টারন্যাশনাল নিয়ে যাওয়ার কোনো প্ল্যান কি আছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, এই আছে। ইচ্ছাটা আমার খুব, মানে আমার বোন বললাম না বিজনেস হ্যাঁ। এত মাথা আমি ঘামাই। অতটা মানে আমার যেটা করতে বলতে বলে আমি সেটাই করি। সেটাই করি। আচ্ছা আচ্ছা। না আমার খুব ইচ্ছা আছে যে আমাকে না অনেক ছোট ছোট জায়গা থেকে দিদি ভাইরা দাদা ভাইরা কমেন্ট করে যে তোমাদের ঝুড়ি ভাজা খেতে চাই, কিন্তু সেই অবধি এখন এরকম জায়গা আছে যে সেখানে আমাদের খাবারটা পৌঁছায়নি। হ্যাঁ তো যদি সেটা আমরা অনলাইন করতে পারি, মানে যেরকম আমরা অনলাইনে জামা কাপড় সবকিছু ঘরে বসে পাই, সেরকম মানুষ ঘরে বসে আমাদের ঝুড়ি ভাজাটা অর্ডার করলে যা যা খাবার আমরা বানাই সেটা বাড়ি বসে পেয়ে যাবে। তো তার জন্য প্রসেস চলছে, মানে 1-1.5 বছর সময় লাগবে সেটা হতে। আচ্ছা। হ্যাঁ মানে সবকিছু তো জানোই, লাইসেন্স বের হ্যাঁ করতে হবে, একদম অনেক কিছু। একদম একদম। যদি নিজের কোনো সফটওয়্যার তৈরি করে, হ্যাঁ। ওয়েবসাইট তৈরি করে যদি করা যায়, করা সেটাও যায়, করতে খুবই পারবো। হ্যাঁ। বা থার্ড পার্টি ওয়াইজ ফ্লিপকার্ট অ্যামাজনে দেওয়া যায়, অবশ্যই দেওয়া। অবশ্যই। তার জন্য অনেক ডকুমেন্টস লাগবে, যেগুলো ঠিকঠাক করে তারপরে তোমরা নাম তারপরে একবারে করতে চাই। মানে মূলত তোমরা এখন সবকিছু রেডি করে একবারে নামতে চাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বর্তমানে তো সোশ্যাল মিডিয়াতে আসা হয়েছে তোমাদের দুজনের, তো এমন কোনোদিন কিছু হয়েছে যে যারা এই যে ভিডিও করতে আসে, প্রথম প্রথম তো 1-2 জন এসছে, তো এমন কোনোদিন কি হয়েছে যে সবাই মিলে আর কি বিরক্ত করা শুরু করেছে, যখন কাজ করছো তখন এখানে ওখানে ক্যামেরা নিয়ে চলে এসছে? না সব থেকে বড় কথা হচ্ছে আমাদের যেহেতু বাড়িতে কাজ হয়, স্ট্রিট ফুড না, তো সবাই আমাকে ফোন করে পারমিশন নিয়ে তবেই আসতো। কিছু কিছু দাদা বা ভাইয়েরা আছে যারা পারমিশন নিত না, হুটহাট করে চলে হুটহাট আসছে। করে চলে আসতো। তো ঠিক আছে, মানে আমাকে ওরকম ভাবে কেউ কোনোদিনও বিরক্ত করার সাহস পায়নি। আচ্ছা, যেহেতু বাড়িতে তো। হ্যাঁ বাড়িতে। আমি সবাইকে একটা কথাই বলতাম যে আমার সাথে ভিডিও করতে আসলে ভদ্রতা বজায় রাখতে হবে। আমাকে উল্টো পাল্টা কোশ্চেন করলে আমি অ্যান্সার দেবো না। স্বাভাবিক। আর যেখানে তোমরা বাড়িতে বসে করছো, হ্যাঁ সবকিছু একটা আলাদা যেহেতু জায়গা। আমরা গ্রামে থাকি, অনেক কিছু মেনটেন্স করতে হয়। হুম। এছাড়া গ্রামের আলাদা যে লোকগুলো আছে, তারাও হুম। এটা অন্য চোখে দেখে অনেক সময়,
তো অনেক সময় এরকম হয়েছে যে আমাদের বাড়িতে কেউ কোনো দাদারা ধরো ভিডিও করতে আসেনি, অনেকে হয় না যে দেখতে যাবো জিনিসটা, অনেকে আসতো তো অনেকে ভুল অ্যাড্রেস দিয়ে দিত, আচ্ছা যে বলতো না, বলতো যে এদের এই গ্রামে বাড়ি না, আচ্ছা অন্য কোথাও বাড়ি, এরকম ঘুরে বলতো, ঘুরে আসতো। ঘুরে ঘুরে আসতো, এরকম বলতো, ইচ্ছা করে আমাদের বলতো? ইচ্ছা করে বলতো যে চিনি না, আচ্ছা এরকম ব্যাপার, চিনি না এরকম বলতো। এরকম হয় আর কি, মানে আমি ভাবি এরকম এরকম হয়েছে যে হয়, বলেছে এখানে বাড়িই না তাদের। বাড়ি না তাদের, চিনি না তাদের, এরকম বলেছে। যে আমি ছোটবেলা থেকে এখানে বড় হলাম, সেই মানুষগুলোই বলে যে এদের আমরা চিনি না। আচ্ছা আচ্ছা, তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা তারপরে হুট করে সোশ্যাল মিডিয়াতে আসলে। তো যেরকম তোমাকে প্রথমে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি তোমার অ্যাকাউন্ট কোনোদিন সোশ্যাল মিডিয়াতে ছিল না, কোনোদিনই ছিল না। সেক্ষেত্রে আর কি কার অবস্থা আছে সোশ্যাল মিডিয়াতে? সোশ্যাল মিডিয়াতে মেন কথা হচ্ছে আমি একটা টাইমে খুব অসুস্থ ছিলাম, তখন আমি ঘরে শুয়ে থাকতাম। সোশ্যাল মিডিয়া আসায় মজা করে আমি একদিন মজা করে ভিডিও করে বলছি একটু ভিডিও করতো। বোন ফেসবুকে একটা অ্যাকাউন্ট করে দেয় ফার্স্টে, এটা অ্যাকাউন্ট ছিল, ফটো ফটো দেখতাম, ফটো ফটো ছাড়তাম না। আচ্ছা তারপরে একদিনকে আমি বললাম কি যে সবাই সোশ্যাল মিডিয়াতে কাজ করে, আমি কেন পারবো না? আচ্ছা তা আমি ফার্স্ট মজা করে বোনকে বললাম কিন্তু ক্যামেরাটা একটু ধরতো, আমি ভিডিও করি। তো আমি মজা করে একটা ভিডিও করেছিলাম, ওই দুটো ভিডিও সঙ্গে সঙ্গে তখন পোস্ট আপলোড টাইমিং ক্যাপশন কিছুই বুঝতাম না, আচ্ছা মানে এমনি নর্মালি পোস্ট করে ছেড়ে দিয়েছি। ফার্স্ট ভিডিওই ওই 1.7 মিলিয়ন ভিউজ গেছিল 2 দিনে। মানে ওখান থেকেই শুরু, যে মানুষ ওই একটা ভিডিও দিয়ে আমার 10,000 ফলোয়ার হয়ে গেছিল। আচ্ছা আর আচ্ছা বোনের সাথে একটা ভিডিও ছেড়েছিলাম, ওটা প্রায় 5 লক্ষের উপরে ভিউজ গেছিল। আচ্ছা তো ওইখান থেকেই শুরু, যে মানুষ এত ভালোবাসা দিচ্ছে, তাহলে হয়তো এর থেকে বেটার কিছু করলে হয়তো এই হবে। এরকম করতে করতে একদিনকে এই হাবড়ার বুকার ফুডি উনি আমাকে মেল করে যে বোন তোমাদের এই খাবারটা আমি ভিডিও করতে চাই। তখন আমার 1 লক্ষ ফলোয়ার হয়ে গেছে ফেসবুকে। আচ্ছা আচ্ছা তো আমি মায়ের সাথে কথা বললাম, মা বললো যে হ্যাঁ কর, কিন্তু বাবা মা তো বোঝে না যে কি ব্যাপার, নাকি আমিও তো ফুড ব্লগিং বুঝতাম না। তো আসলো উনি, তো ওনার ওই ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল। আচ্ছা তখন ওনার ভিডিও থেকে আরো দাদারা আসলো, আরো কথা হলো, তখন আমারই পরিচিতি বাড়লো, আমার সোশ্যাল মিডিয়া একটা আরো ফলোয়ার বাড়লো, একটা ইমেজ তৈরি হয়ে গেল। একটা ইমেজ তৈরি হয়ে গেল। আচ্ছা, সেখানে কিছুদিন আগে তোমরা একটা ইনভিটেশনও গেছিলে হ্যাঁ। দেখছিলাম। আচ্ছা, তো ওনার সঙ্গে এক্সপিরিয়েন্স কেমন ছিল তোমাদের? ভালো, মানে আমার সাথে সবার এক্সপিরিয়েন্স যাদের সাথে দেখা হয় ভালো, কারণ দেখো নিজে ভালো হলে সবাই ভালো, একদম একদম, নিজের পার্সোনাল ঠিক রাখতে পারলে সবাই সবাই ভালো। ভালো। আচ্ছা, তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন যদি বলা হয় যে ফ্যামিলিতে দুজন বোন আছে, ঠিক আছে, তো বিয়ের কথা কিছু ভেবেছো তোমরা দুজন? না না না, এখনো পর্যন্ত আমি তো ভাবিনি, আচ্ছা। আমি ভাববো তারপর তো বোন ভাববে। হ্যাঁ একদম একদম। কিন্তু কথা হয়, কিন্তু ওরকম ভাবে আমরা তো সেই- সিরিয়াস নেই না ব্যাপার। আচ্ছা, সিরিয়াস নাও না তোমরা ব্যাপারটা। তো দেখো ফিউচারের কথা যদি বলি, যে হয় না যে যদি তোমরা তোমাদের বিয়ে হয়ে যাও অন্য কোথাও চলে যাও, তখন বিজনেসটা কিভাবে? বিজনেসটা অবশ্যই থাকবে। তখন হয়তো আমি এখন যে কাজটা করি সেই কাজটা, দেখো নিজের কাজ নিজের কাজ, যারা কাজে আসে তারা নিজের মনে করে কখনোই যে করবে না। তো আমি চাই যে আরো লোক বাড়িয়ে, মানে আরো দিদি ভাইদের কাজ দিয়ে, তাদের কাজটা বুঝিয়ে দিয়ে তারপরে একটা কোথাও যেতে, মানে এখন নয়, এখনো অনেক দিন বাকি, এখনো সময় লাগবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো যারা আমাদের অডিয়েন্সরা যারা দেখছে, এবার আমাকে কিন্তু কথা শুনতে হয় অনেক, যে আমি এত বয়স হয়ে যাচ্ছে কেন বিয়ে করছি না, গ্রাজুয়েশন কমপ্লিট তাও কেন বিয়ে করছি না। তো আচ্ছা। আমার লক্ষ্যে আমি স্থির, যে আমি নিজের পায়ে দাঁড়াবো, বাবা মার পাশে দাঁড়াবো, যাতে আমার বাবা মায়ের কখনো কারোর প্রতি ডিপেন্ডেন্ট না হতে হয়, যে আচ্ছা। আমার মেয়েদের বিয়ে হয়ে গেছে এখন আমি অন্যের উপর ডিপেন্ডেন্ট, এরকম কখনোই হবে না। আমার বাবা মা জন্য আমরা দুজন সবসময় আছি, ওই জায়গাটা তৈরি করব, তারপরেই আমরা অন্যের ঘরে যাবো, তার আগে নয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কথা বলে অনেক কিছু জানতে পারলাম তোমাদের বিষয়ে। এছাড়া যারা আমাদের এই অডিয়েন্সরা যারা দেখছে আজকের এই পডকাস্টটা, তারা হয়তো আজকের ভিডিওটা দেখে অনেকটা আর কি মনে সাহস পাবে যে না। হ্যাঁ, আমি চাই প্রত্যেকটা মেয়ে বলো বা ছেলেই বলো, হুম, সবার নিজের পায়ে দাঁড়ানো উচিত, সবাই নিজের পায়ে দাঁড়াও, তারপরে বিয়ের মতো একটা ডিসিশন নেবে, তার আগে নয়। নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে তারপরে বিয়ের মতো ডিসিশন নেবে। না দেখো এখন এই যে জেনজি যাকে বলে এখন, এখনকার যুগ, যেখানে না ছোট ছোট বাচ্চারা যারা ভুল কাজ করে ফেলে না, অনেক সময় যে ভালোবাসা এসব করে ফেলে, বিয়েটা করে নেয়, তারপরে পরে মনে হয় না ভুল কাজ করে ফেলেছে, তাহলে কি বলবে? দেখো ওটা হচ্ছে যুগের আবহাওয়া, সবাই করে, হুম, সবাই করে, সেখানে নিজেকে ঠিক রাখতে হবে, যে হুট করে প্রেম ভালোবাসা করলে আমার বিয়ে করলাম এটা করলে হবে না। আগে মানুষটাকে দেখতে হবে, জানতে হবে, তারপরে সে সাপোর্টিভ কিনা সেটাও দেখতে হবে, তারপরে সবকিছু। হুট করে বিয়ে করে নেওয়া যাবে না, কারণ সবাই বলতে পারে তুমি বিয়ের জন্য এত বিরোধিতা কেন করো। বিয়ে জিনিসটা অবশ্যই করা উচিত, সবারই করতে হবে। আমি যখন মেয়ে হয়েছি আমাকেও করতে হবে, তুমি ছেলে তোমারও করতে হবে, কিন্তু একটা জায়গায় স্টেবল হওয়ার পরে, এখন না। আমি এখন স্টেবল নই। অডিয়েন্সের তরফ থেকে এই কোশ্চেনটা
আমরা যেটা পেয়েছি সেটা অনেকের তরফ থেকেই পেয়েছি। অনেকে ফেসবুকে তোমাদের কমেন্টও আমরা চেক করেছিলাম, সেখান থেকে পেয়েছি। তো শিখা, তুমি ভবিষ্যতে কিরকম হাজবেন্ড চাও? হাজবেন্ড বলতে মানে আমি যার সাথে সারা জীবন থাকবো তাকে ফার্স্ট ফার্স্ট কথা হচ্ছে খুব বিশ্বাসী হতে হবে। আচ্ছা আর সেকেন্ড কথা হচ্ছে কম টাকা উপার্জন করলে হবে, আমি বেশি টাকা চাই না, আচ্ছা কিন্তু মানুষটা যেন সৎ হয় আর রোজ কাজ করে, মানে আচ্ছা। একদিন কাজ করে 10 দিন থাকলে হবে না। আমি যেরকম কাজকে ভালোবাসি সেরকম তারও কাজকে ভালোবাসতে হবে। আচ্ছা, তাকে কি বিজনেসম্যান হতে হবে? এমন না যে বিজনেসম্যানই হতে হবে, কাজ করা নিয়ে কথা। সে তোমার যে বড় অফিসার হতে হবে এরকম না, কাজ করতে হবে, দিন মজুর হলেও হবে কিন্তু কাজ করতে হবে। আর তারপরে কথা হচ্ছে গিয়ে আমি যেমন তার বাবা মাকে নিজের বাবা মায়ের মতো ভালোবাসবো, আমার বাবা মাকেও তার নিজের বাবা মায়ের মতনই স্বাভাবিক ভালোবাসতে হবে। স্বাভাবিক। ভালোবাসতে হবে, তাহলেই হবে। আর আমাকে একটু বেশি করে ভালোবাসতে হবে, তাহলেই হবে। দেখো, অনেক ভালোবাসা হলো, মুদ্রা কথা একটাই আসে যে দেখো, কোনো জিনিস ছোট নয়, না। ঠিক আছে? সঠিক পরিশ্রমের মাধ্যমে এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে কিন্তু আজকে দুই বোন নিজের একটা ব্যবসা তৈরি করে ফেলেছে। তো তোমরাও কিন্তু একটুখানি পরিকল্পনা এবং ঠিকঠাকভাবে সবকিছু যদি করতে পারো, তাহলে ভবিষ্যতে তোমরাও কিন্তু নিজের একটা বিজনেস তৈরি করতে পারবে। যদি তোমাদের মনে ইচ্ছা থাকে না যে আমি বিজনেস করবো বা আমি নিজের কিছু করবো, সবসময় ম্যাটার করে না যে আমি বিজনেস করতেই হবে। অনেক সময় হয় না যে আমি গ্রাফিক ডিজাইনার হবো, আমি ভিডিও এডিটর হবো, বা আমি ইঞ্জিনিয়ার হব, যাই হবো। অনেক সময় পরিবারের অনেক চাপ থাকে যে পরিবারের বাবা বললো যে তুমি ডক্টর হও, বাট তুমি হতে চাও একজন আর্টিস্ট। তো তোমাকে প্রথম ডিসাইড করতে হবে তুমি কি চাও। এইটাই হচ্ছে কথা, হ্যাঁ। নিজেকে সবসময় আগে ঠিক করতে হবে যে আমি কি হতে চাই, হুম। তারপরে শুরু করতে হবে। কারণ আমি আজকে রাতে ঘুমিয়ে ভাবছি যে কালকে সকাল থেকে আমি বই পড়বো, আমাকে পুলিশের চাকরি পেতে হবে, কারণ আমার বন্ধু পুলিশের চাকরি করে, এটা ভাবলে হবে না। আমাকে ভাবতে হবে যে আমি কি করতে চাই সেটাই আমাকে করতে হবে। এটা আমার সাথেও হয়, আমি যখন একটা ভালো ভিডিও দেখি আমার মনে হয় যে আমি এরকম কন্টেন্ট বানাতে পারি, তাহলে হয়তো তাহলে হয়তো আরো ভালো হবে, হবে, আরো কিছু হবে। আরো ভালো হবে। মানে একটা টাইম পরে মনে হয় না, আমাকে দেখতে হবে যে আমি কি করতে চাই, কারণ ওরকম অ্যাক্টিং তো আমি করতে পারবো না। হুম। আমার মধ্যে যে জিনিসটা লুকিয়ে আছে আমাকে সেটা বের করতে হবে। অনেক সময় আমরা ওই লোকের দেখা দেখি অনেক কিছু করতে অনেক কিছু করে ফেলি, আমিও করি, কিন্তু সেটা করা উচিত নয় একদম। সবসময় করা উচিত যে আমি কি চাই, আমার কি করা উচিত সেটাই, আমার মনে যেটা চাইবে আমি সেটাই করবো।